জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘুরছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি সানিম রিধা। দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে রংপুর বিভাগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন। পোশাকের পর বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে সেমিকন্ডাক্টর শিল্পে ট্যাক্স মওকুফ ও বিশেষ প্রণোদনা দেবে সরকার, এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁও নভ থিয়েটার সামিটে প্রধানমন্ত্রী অঙ্গীকার বলেন, বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যেও এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সামর্থ্যের সবটুকু দিয়ে পাশে থাকবে বর্তমান সরকার। ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাও পৌঁছে দেন তিনি। সরকার প্রধান জানান, পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ খাত হতে পারে। এই বাজারে প্রবেশের জন্য বাংলাদেশের সামনে যে অপার সুযোগ ও সম্ভাবনা রয়েছে সেটি কাজে লাগাতে বিশেষ প্রণোদনা ও ট্যাক্স মওকুফের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় তারা তাদের যোগ্যতার সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। 30 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি। বর্তমান সরকার কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম। শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফলতা কামনা করেন। নৌবাহিনীর প্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাতীয় সংসদের সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বলেন, বিশেষ অধিবেশনে ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি নেই। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। এ সময় বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মামলা নিয়ে মন্তব্য করতে রাজি নন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ছিল 24শে জুলাই। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। দলের স্থায়ী কমিটির বৈঠকের প্রার্থীর নাম চূড়ান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিক বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠান শেষে আরও জানান, রাষ্ট্রপতি দলের কেউ হবে না বাইরের কেউ হবে এমন সিদ্ধান্ত দলের বৈঠকই না হবে। সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবে। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট কাটেনি। বেশিরভাগ পাম্পেই ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। আর যেসব পাম্পে গ্যাস পাওয়া যাচ্ছে সেখানেও কম প্রেশারের কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে।
চালকদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে সিএনজি ও রাইড শেয়ারিং চালকরা। গ্যাস নিতে গিয়ে দিনের বড় একটি সময় চলে যাওয়ায় তাদের কমে গেছে আয়। মগবাজার, তেজগাঁও ও বাংলা মোটর এলাকার বিভিন্ন সিএনজি স্টেশনে ঘুরে দেখা যায় গ্যাসের জন্য পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। অনেক চালক এক পাম্পে গ্যাস না পেয়ে অন্য পাম্পে গিয়ে সিরিয়াল দিচ্ছেন। চালকদের অভিযোগ, অনেকের দিনই কেটে যাচ্ছে শুধু গ্যাসের সন্ধানে। ফলে দৈনিক আয় কমে যাওয়ায় বাড়ছে দুশ্চিন্তা। গত এক সপ্তাহ থেকে কন্টিনিউ ভাবে চলতেছে, কিন্তু আমরা তো নিরুপায়, পারতেছি না গাড়ি চালা বাদ দিতে, পারতেছি না কিছু করতে। সকালে এক পাম্পে ঢুকছি 25 টাকার গাড়ি ঢুকছে, তারপরে এক পাম্পে ঢুকছে 30 টাকার গাড়ি ঢুকছে। সিরিয়ালে কমপক্ষে 1 ঘন্টা করে 2 ঘন্টা গেছে, এখানে যে 12:30 নেই এখন, তাহলে আমি ভাড়াটাই মারবো কই? 4 ঘন্টা যদি পাম্পে যায় তাহলে আপনার আর 4 ঘন্টাতে কই মাহাজনের যে জমা ইনকাম শেষ, 100 টাকা 300 টাকা বা 400 টাকা এরকম থাকে বার্থডে। গ্যাসের অবস্থা খুবই খারাপ, লাইনে গ্যাস নাই, আপনার গাড়ির চাপ অতিরিক্ত, সারাদিন যে ইঞ্জিন চলতেছে তো যা বেচা কিনে হয় তাতে কারেন্ট বিলে টাকাও হয় না। এই 3 ঘন্টা বন্ধ করার পর চালু করি 1 ঘন্টা চালাইলে আবার গ্যাস থাকে না। সমাজের সর্বস্তরে সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে সিলেটে জামায়াত জোটের বিভাগীয় সমাবেশে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, গণভোটের রায়সহ জনগণের সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় জীবন দিয়ে হলেও গণভোটের রায় বাস্তবায়ন করার কথা জানান তিনি। একই অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনের আগে ইসি সংস্কার করা না হলে কমিশনের পদত্যাগ করতে হবে। এ সময় বিরোধীরা এক হলে 1 সপ্তাহের মধ্যে সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি দেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। নির্বাচিত হওয়ার পরেও সংস্কার কি তারা ভুলে গিয়েছে। তারা এখন শুধু সংশোধন চিনে, আর কিছু চিনে না। এবং বিএনপি সমর্থিত কিছু দালাল বুদ্ধিজীবী তারা প্রচার করছে দেশে সংশোধন প্রয়োজন, সংস্কার প্রয়োজন নেই। কিন্তু দেশের মানুষ সংস্কারের জন্যই জীবন দিয়েছে। ইভেন এই বিএনপি গত 16 বছর ধরে সংস্কারের মূলা ঝুলিয়ে, 31 দফার মূলা ঝুলিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। সারা বাংলাদেশ আমরা ঘুরেছি, মানুষের একই দাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। এদিকে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার 3য় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার বিজ্ঞপ্তিতে দলটির প্রচার সেল জানিয়েছে, এখন থেকে 11 দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকবে। তবে ভবিষ্যতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়োজন হলে বিষয়টি নিয়ে তারা বিবেচনা করবে। আরও বলা হয়, 11 দলীয় ঐক্য ছিল মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় ওই ঐক্যের কার্যকারিতাও শেষ হয়ে যায়। দেশের 3 সীমান্ত দিয়ে 22 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। শনিবার ভোরে দিনাজপুরের বিরামপুরের ভাইগড় সীমান্ত দিয়ে 9 নারীকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। যদিও বিজিবি, আনসার স্থানীয়রা মিলে তা প্রতিহত করে। পরে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। ঠেলে পাঠানোর চেষ্টার পর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। পুশিন ঠেকাতে বিজিবির সাথে যোগ দিয়েছেন স্থানীয়রাও। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার সামান্ত সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়রা জানান, ভোরে সীমান্ত এলাকায় কয়েকজনের উপস্থিতি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। বর্তমানে তারা শূন্যরেখায় ভারতীয় সীমানায় অবস্থান করছে। অন্যদিকে ফেনীতে পরশুরাম সীমান্তেও 7 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে।
দর্শক দেখছেন এখন চারদিক। চট্টগ্রামে মাদক ব্যবসায়ী আলমগীরকে গ্রেপ্তারের অভিযানকালে কিশোর গ্যাংয়ের হামলায় 7 পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত 8:30টার দিকে খুলশী আমবাগান রেললাইন সংলগ্ন তরুণ সংঘ মাঠ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে রাত 8টার দিকে এসআই মহসিন উদ্দিন রুবেল ও এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপর হঠাৎ হামলা চালায় একদল কিশোর গ্যাং সদস্য। তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতে 2 এসআই সহ 7 পুলিশ সদস্য আহত হন। স্থানীয়দের অভিযোগ, আলমগীরের বিরুদ্ধে 15টিরও বেশি মামলা রয়েছে। একাধিকবার গ্রেপ্তার হয়েও কারাগারে গেলেও জামিনে বেরিয়ে ফের মাদক কারবারে জড়িয়ে পড়েন আলমগীর। রাজধানীর কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বাবুকে হত্যা চেষ্টার পেছনে পেশাদার ভাড়াটে সন্ত্রাসী দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। তার পরিবারের অভিযোগ, এই ঘটনার পেছনে রয়েছে হাফিজুর বাবুর রাজনৈতিক প্রতিপক্ষ। এই ঘটনায় কাফরুল থানায় মামলা করেছে নিহত ইউসুফের ভাই। এদিকে এই ঘটনায় মোট 5 জনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার রাত 11টার পর মিরপুরের কাফরুল শেরে বাংলা প্রাথমিক স্কুলের পাশের গুলিতে কয়েক রাউন্ড গুলি করে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী, আহত হন আরও 2 জন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে আরও 4 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। মারা গেছে ইউসুফ, ওর বড় ভাই বাদী হয়ে মামলা করেছে। উনি ওনাদের যেই অভিযোগ যেটা দিচ্ছে ওই অনুসারে আমরা মামলাটা নিয়েছি। ওই অনুসারে আমাদের অভিযান চলমান আছে। আমাদের অবজারভেশনে মনে হলো যে যারা গতকালকের ঘটনা ঘটাইছে তারা পেশাদার। দেশে গত 24 ঘন্টায় শনিবার সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 691 জন হামে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘন্টায় 78 শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 613 জন। এ সময় 581 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 479 জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,22,763 জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 15,272। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 1,05,298 রোগী, যাদের মধ্যে 1,01,535 জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও ভাতা দেওয়ার জন্য অধিদপ্তর গঠন করা হয়েছে। আগামী 15ই আগস্ট শনিবার আমরা জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি প্রদান স্মরণসভা ও আগামীর বাংলাদেশ গড়ার ভাবনা শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা চিন্তা করছি যে জুলাই ফাউন্ডেশনের যে অভিজ্ঞতাটা তারা অর্জন করেছে সেটিকে আমাদের এই অধিদপ্তরের সাথে একীভূত করে আমরা একটা গ্রেটার সার্ভিস দিতে পারি কিনা সেটিকে বাস্তবায়ন করার জন্য আলাপ আলোচনা চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে দীর্ঘমেয়াদে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার করাটাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার রাজধানীর একটি হোটেলে এআই নিয়ে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। I am already have a process that the artificial intelligence is working in most mass communication system, information system, digital platform. That is a very important component it became. So to understand it and to make friendship with artificial intelligence and to keep it long, that is a really challenge for us.
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে বিএসক্যানের 17তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিশেষ চাহিদা সম্পন্নদের অধিকার রক্ষায় আইন থাকলেও তা বাস্তবায়নে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি ডিজিটাল সেবাকে তাদের জন্য সহায়ক করতে হবে। তিনি আরও বলেন, বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে কেউ কেউ বিরল চাহিদা নিয়েও জন্মায়। ইতিহাস তার অনেক উদাহরণ রয়েছে। এ সময় বিশেষ চাহিদা সম্পন্নদের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে যেটা জেনেছি যে 46 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছেন বাংলাদেশে। তো এই 46 লক্ষ মানুষ যাতে শিক্ষায় এবং যাদের যতটুকু যে যেরকম ভাবে পারেন তার মানে নানাবিধ যে কর্মকাণ্ড আমাদের দৈনন্দিন জীবনে কাজ করার জন্য, তার লেখাপড়া, তার জ্ঞান চর্চা, তার রিসার্চ যদি তিনি করতে পারেন, কারণ প্রতিবন্ধীরা সাধারণত খুব মেধাবী হয়, তো সেই দিকে তারা করতে পারেন। যদি প্রযুক্তির ব্যাপার হয়, ইঞ্জিনিয়ার সাইডে তাদেরকে নেওয়া, নানাবিধ কাজের মধ্যে রেখে তাদেরকে গড়ে তোলা, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। জুলাইকে অবহেলা ও অস্বীকার করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না বলে মনে করেন প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। বলেন, মেজর সিনহা হত্যা, বিডিআর হত্যার বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। শনিবার রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে ফিরে দেখা জুলাই অভ্যুত্থানে 2024 শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আধিপত্যবাদের পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থান অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই আন্দোলনের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, সশস্ত্র বাহিনীর কর্মরত অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাওয়ার কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের সশস্ত্র বাহিনীর অফিসারদের জন্য যারা এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, তাদের জন্য ইতিমধ্যে একটি বোর্ড কমিটি গঠন করে তা কার্য সম্পন্ন করেছে এবং আরেকটি বড় পরিসরে একটি কমিটি গঠন করা হয়েছে। যেসব নির্যাতিত হয়েছিল আমাদের সহকর্মীরা, তাদের প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দিতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। দর্শক, এখন চারদিকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পরে। দেখছেন এখন চারদিক। নৈতিক সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং এবং দায়িত্বশীল কন্টেন্ট নির্মাণে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে এথিক্যাল জার্নালিজম অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে এ কর্মশালা হয়। এ সময় ডিজিটাল জার্নালিজম ভার্সেস রিয়ালিটির শীর্ষক কোর্সের উদ্বোধন করা হয়। সেমিনারে আলোচকরা বলেন, ডিজিটাল যুগে ভুয়া তথ্য প্রতিরোধ, তথ্য যাচাই, পেশাগত নৈতিকতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে দক্ষ সাংবাদিক ও কন্টেন্ট নির্মাতা গড়ে তোলা সময়ের দাবি। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল, এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ সহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটা আসলে আমি যে কারণে এবং রক্ষার পরিচ্ছন্ন করি, নগর গ্রাম করি, নান্দনিক চট্টগ্রাম প্রতিপাদ্য বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে গ্রহণ করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। এ লক্ষ্যে শনিবার সকালে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে প্রচারণামূলক শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের প্রতিনিধিরা অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের অফিস প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এতে চট্টগ্রামের সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, সরকারের নির্দেশনা মেনে প্রতি শনিবার সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বাসা, বাড়ি, আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগকে সবাইকে মিলে করতে হবে বিশেষ প্রচারণা। আমাদের 3200 মেট্রিক টন যে ময়লা পার ডে কালেকশন হয়, সেখান থেকে যে 1000 মেট্রিক টন যে ময়লা, যেটা আমাদের জন্য চ্যালেঞ্জ, সেটার জন্য মাঝখানে আমরা ডোর টু ডোর প্রকল্প চালু করেছিলাম। আসলে মূল হচ্ছে আপনার ঘর থেকে ময়লাগুলো এবং গণপরিবহনের ময়লা, এই দুটো ইনফ্যাক্ট আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং এটাকে আমরা যদি সঠিকভাবে কালেকশন করতে পারি তাহলে পরে একটি নান্দনিক শহর অথবা জেলা গড়া কোনো অসম্ভব কিছু নয়। ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে 4টি যানবাহনের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 2 শিক্ষার্থীসহ 3 জন। শনিবার সকালে ইসলামপুর বাগেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে এড়াতে একটি প্রাইভেট কার, কাভার্ড ভ্যান ও 2টি মোটরসাইকেল গতি কমায়। এ সময় পেছন থেকে আসা স্বাধীন পরিবহনের একটি মিনি বাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত 3 মোটরসাইকেল আরোহী। পরে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঘাতক মিনিবাসটি জব্দ করা হয়েছে। হার্ট অ্যাটাকে আক্রান্তদের জন্য জীবন রক্ষাকারী পদক্ষেপ হতে পারে সিপিআর। জরুরি মুহূর্তে সিপিআর দিতে পারলে অধিকাংশ হার্ট অ্যাটাকের রোগীকে বাঁচানো সম্ভব। এজন্য পাঠ্যক্রমে সিপিআর যুক্ত করা দরকার বলে মনে করেন মেডিকেল শিক্ষার্থীরা। শনিবার রাজধানীর আজগর আলী মেডিকেল কলেজ স্বাস্থ্য সেবা কর্মীদের জন্য হাতে কলম সিপিআর প্রশিক্ষণ কর্মশালায় এই তাগিদ দেওয়া হয়। বাংলাদেশে মেডিকেল স্টুডেন্টস সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজগর আলী হাসপাতালের সিইও অধ্যাপক ডক্টর জেবরুল এস.এম. হক, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। এ সময় মেডিকেল শিক্ষার্থীদের জন্য কারিকুলাম সংস্কার সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির মুগদা মেডিকেল অঞ্চলের সমন্বয়ক সারা বিনতে মতিউল। সেমিনারে বিভিন্ন বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দেন দেশের প্রখ্যাত চিকিৎসকরা। এবং সবাই ক্যারিয়ারের একেবারে পিকে যাবেন, এই দোয়া করছি। এবং স্যারদেরকে অনেক অনেক বড় একটা ধন্যবাদ। মঞ্চনাটকের দীর্ঘ অভিজ্ঞতা, অভিনয় জীবনের স্মৃতি ও ব্যক্তিগত নানা বিষয়ে দর্শক এবং নাট্যপ্রেমীদের সঙ্গে সরাসরি কথা বলেন বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। শনিবার বিকেলে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাট্যদল অনুস্বর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নাট্য জগতে ফেরদৌসী মজুমদারের অবদান তুলে ধরেন বক্তারা। উঠে আসে নাট্যমঞ্চের বর্তমান অবস্থা, বিবর্তন ও মান উন্নয়নের নানা পরামর্শ। অনুষ্ঠানের এক পর্যায়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফেরদৌসী মজুমদার। তিনি বলেন, অভিনয়ে এই দীর্ঘ পথ চলায় নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, তবে কোনো লক্ষ্য নয়, মন থেকেই নাট্য জগতে এসেছি। এ সময় তরুণদের নাট্যাভিনয় নিয়ে নানা দিক নির্দেশনাও দেন তিনি। এক জায়গায় লিখেছে যে ভাষার প্রতি তার ইয়েটা হয়েছে বোধহয় তার বাবা আঞ্চলিক উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে, এই করব সেই করব এসব না নিয়ে সংলাপ, অভিনয় এগুলোতে মন দেন এবং এটাকে ভালোবাসেন, তাহলে কিন্তু দেখবেন আপনিই আপনার উপরে উঠে যাবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তীব্র আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রহ্লাদ যোশীকে। খাদ্য মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তিনি। এদিকে সরকারের দাবি মেনে নেওয়ার পর আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি। অবিলম্বে আন্দোলনকারীদের যন্তর মন্ত্র ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন সিজিপির মুখপাত্র। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে ককরোচ জনতা পার্টির যৌথ সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানানো হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া সহ তাদের করা মামলাগুলো
প্রত্যাহার করা হবে এমন আশ্বাসের পরে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সিজিপি। এর মধ্য দিয়ে ককরোচ জনতা পার্টির টানা ৩৬ দিনের আন্দোলন কর্মসূচি ইতি ঘটল। এদিকে শিক্ষামন্ত্রীর এই পদত্যাগকে ছাত্রশক্তির বিজয় হিসেবে দেখছে সংগঠনটি। উচ্ছ্বসিত বিরোধী শিবিরের নেতারাও আন্দোলনের জোয়ার বয়ে যাওয়ায় দিল্লির যন্তর মন্তর ছাড়াও কলকাতা, মুম্বাই, বিহার সহ বেশ কয়েকটি রাজ্যে এর আগে দেশ ও শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় শনিবার স্থানীয় সময় দুপুরে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। ইউক্রেন রাশিয়ার পাল্টা হামলায় দুই দেশের প্রাণ গেছে কমপক্ষে ২১ জনের। ইউক্রেনই নিহত ১৫ জন। কিয়েভের কাছে রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ যায় ১০ জনের। এই হামলায় ড্রোন প্রযুক্তি প্রদর্শনী এলাকায় আহত হয়েছেন শতাধিক মানুষ। ওই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রতিরক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিরা। শক্তিশালী হামলায় স্থানীয় ২৭টি বাড়ি ও প্রায় অর্ধশত যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পূর্বের স্লোভিনিয়াস্ক শহরের রাশিয়ার গ্লাইভ বোমা হামলায় নিহত হয় আরও ৫ জন। ইউক্রেনের পাল্টা হামলায় একই দিন রাশিয়ার কিরোভ শহরেও নিহত হয় ৬ জন। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠকের পরদিনই হলো এসব পাল্টা হামলা। ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে ইউরোপীয় দাবানল। এর মধ্যে স্পেনের রাজধানীর মাদ্রিদের দাবানল দমকল বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ৩০,০০০ মানুষকে। দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। মূলত অতিরিক্ত তাপমাত্রা, বাতাস ও রাজধানীর পশ্চিমে ৩টি আগুন একীভূত হওয়ার পরে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বললেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী এই দাবানলটি রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত রোবলেদো দে চাভেলা এবং ফ্রেস নেদিয়াস দে আল অলিভিয়া পৌরসভাগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের জিরোন্দো ও লদ অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ১,২০,০০০-এরও বেশি বাসিন্দাকে। তীব্র গরম থেকে বাঁচতে চীনের ঝাংজিয়াজিয়ের কুয়াশাচ্ছন্ন পাহাড়ে কিংবাচির বসন্তের নগরীর কুনমিং এ ছুটছেন পর্যটকরা। আর এই গ্রীষ্মকালীন ছুটিতে আকাশ কেন্দ্রগুলোতে আসা পর্যটকদের বেশিরভাগই ভিন দেশে বা বেইজিংয়ের এই পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করছে। চীনা জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, বছরের প্রথমার্ধে অবকাশ কেন্দ্রগুলোতে ভ্রমণ করেছেন প্রায় ২৩ মিলিয়ন বিদেশি পর্যটক, যা গেল বছরের তুলনায় ২০.৪% বেশি। আরও জানা গেছে, চলতি বছর ছুটির মৌসুমে পর্যটন খাতে যে আয় হয়েছে তা ৩০% এসেছে ইউরোপীয় ভ্রমণকারীদের পকেট থেকে। ইউরোপীয় পর্যটকদের বুকিং গেল বছরের তুলনায় বেড়েছে ২৭৫%। পাশাপাশি আকর্ষণীয় জায়গায় ভ্রমণের টিকিট বুকিং বেড়েছে ২০ গুণের বেশি। দর্শক, এখন চারদিকে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক। এবার খেলার প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকালে ফিটনেস টেস্ট করে রানিং করেন টেস্ট দলের অধিকাংশ খেলোয়াড়রা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণার আগে শনিবার ঐচ্ছিক অনুশীলনে ছিলেন টেস্ট দলের নিয়মিত সব মুখ। মিরপুরে সকাল থেকে অনুশীলনে ঘাম ঝরান মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, তাইজুল ইসলামরা। ইনজুরির কারণে এদিন আলাদা সেশন করেছেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২২ আগস্ট থেকে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ইতিমধ্যে পূর্ণশক্তি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে শনিবার এক বিবৃতিতে ক্রিকেটারদের চোটের সবশেষ অবস্থা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাম পাশের পিসিতে গ্রেড 2 সাইড স্ট্রেইনের কারণে প্রায় ৮ সপ্তাহের জন্য ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। তাই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে দেখা যাবে না তাকে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। কাফ ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়া রয়েছে লিটন কুমার দাস,
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে অজিদের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি শরীফুল ইসলাম ও লিটনকে দেখা যেতে পারে। হাড়ের চোট পুরোপুরি সেরে উঠলে বছরের শেষ দিকে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তানজিম হাসান সাকিবের। এছাড়া মুস্তাফিজুর রহমানের হ্যামস্ট্রিং ও কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পথে, সুস্থ হওয়ার অগ্রগতি বজায় থাকলে আগামী 18 আগস্টের পর দলে খেলার জন্য বিবেচনায় থাকবেন তিনি। চলতি বছরের নভেম্বর থেকে শুরু হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি সহ ফুটবলার তপু বর্মন, মোরসালিনরা। বাংলাদেশ সহ বাকি 6 দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এবারের আসরে হবে সাফ চ্যাম্পিয়নশিপের 15তম সংস্করণ। এই আসর দিয়ে চতুর্থবারের মতো দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্ট। তবে নেপাল দলের ফিফার নিষেধাজ্ঞা থাকায় কটি দেশ নিয়ে সাফের আসর শুরু হতে হবে তা এখনও অনিশ্চিত। 1 আগস্ট ভুটানে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপ জয়ী স্প্যানিশ তারকা রদ্রিকে নিয়ে বড় খবর দিল ম্যানচেস্টার সিটি। পিঠের চোট সারাতে আগামী সোমবার অস্ত্রোপচারে যাচ্ছেন এই তারকা মিডফিল্ডার। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়ে স্পেনকে শিরোপা জিতালেও ক্লাব ফুটবলে বেশ কিছুদিন ধরেই চোটে ভুগছিলেন রদ্রি। রিয়াল মাদ্রিদে তার সম্ভাব্য ট্রান্সফার নিয়েও জল্পনা উঠলেও সিটির নতুন কোচ এনজো মারেস্কো সাফ জানিয়ে দিয়েছেন সুস্থ হয়ে আবারও ইতিহাদে ফিরবেন এই ব্যালন ডি'র জয়ী তারকা। অন্যদিকে পেপ গার্দিওলার রেখে যাওয়া বিশাল জুতোয় পা গলানোর বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন বস মারেস্কা। আগামী 16 আগস্ট কমিউনিটি শিল্ডে আর্সেনালের মুখোমুখি হওয়ার আগেই দলের সব তারকাকে স্কোয়াডে পাওয়ার আশা প্রকাশ করেছেন এই ইতালিয়ান কোচ। এদিকে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনের নতুন কাণ্ডারি খুঁজে পেল ইতালির ফুটবল ফেডারেশন। 4 বছরের চুক্তিতে আজুরিদের প্রধান কোচ হতে যাচ্ছেন দেশটির সাবেক বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার আন্দ্রে পিরলো। ইতালির গণমাধ্যমের দাবি, দুপক্ষের আলোচনা প্রায় চূড়ান্ত। টানা 3 বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হওয়া ইতালির কোচ পদ ছাড়েন জেনারো গাত্তুসো। এরপর পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তির মতো অভিজ্ঞদের প্রস্তাব দেওয়া হলেও তারা ফিরিয়ে দেয় সেই প্রস্তাব। শেষ পর্যন্ত পিরলোর উপরে আস্থা রাখছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। খেলোয়াড়দের হিসেবে পিরলোর বড় সাফল্য ছিল ইতালির হয়ে 2006 সালের বিশ্বকাপের শিরোপা জয়। কোচ হিসেবে পিরলো 2020 সালে ইউভেন্টাস অনূর্ধ্ব-23 দলের দায়িত্ব নেন। এরপর কিছুদিনের পরেই জুভেন্টাস মূল দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। 47 বছর বয়সী পিরলোর জুভেন্টাসের হয়ে কোপা ইতালি শিরোপা জিতেন। সবশেষ তিনি কোচিং করাচ্ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব দুবাই ইউনাইটেডে। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।